সবে একটা ভারী অসুখ থেকে উঠেছে। ডাক্তার বললেন চেঞ্জে যেতে। একে অসুখে ভুগে অনেক টাকা খরচ হয়ে গেছে, তার উপর শরীর সারানোর জন্য বাইরেও যেতে হবে। তাই অনেক ভেবে চিন্তে কাছে পিঠে দেওঘরেই যাওয়া ঠিক করলাম। ভোরবেলা ট্রেন থেকে নেমে এক চায়ের দোকানে খোঁজ নিয়ে বিলাসী টাউনে একটা বাড়ির সন্ধান পেলাম। বাড়িটা নাকি বাঙালির বাড়ি। বাড়িটা পাওয়া মাত্রই একটা টাঙ্গা ভাড়া করলাম। তারপর রওনা দিলাম সেই বাড়ির উদ্দেশ্যে। টাঙ্গাওয়ালা বাড়ির কাছে এসে দাঁড়ালো। বাড়িটা বেশ পুরনো, তা হোক চারদিক বেশ ফাঁকা। আপনি এখানে প্রথম আসেন নাকি বাবু? হ্যাঁ। এরকম জায়গায় আপনি থাকতে পারবেন? এ খুব খারাপ জায়গা কিন্তু। বিলাসী টাউন নামে টাউন হলেও তখন একেবারে ফাঁকা ও বুনো জায়গা ছিল। দিনের বেলাতেও কেমন গা ছমছম করত। খুব পারবো, তাছাড়া বাইরে বেরোলে অত ভয় করলে চলে? আমার সন্ধানে একটা ভালো ঘর ছিল একেবারে মন্দিরের পাশে, যাবেন বাবু সেখানে? আমি মালপত্র নামাতে নামাতে বললাম, না থাক, এখানটা বেশ নির্জন, আমার পক্ষে এই জায়গায় ভালো। এই বলে টাঙ্গাওয়ালাকে বিদায় দিলাম। মনে মনে ভাবলাম, কি জানি টাঙ্গাওয়ালার কথা শুনে আর কোথাও গিয়ে যদি কোনো পান্ডা গুন্ডার হাতে পড়ি। মালপত্র বাড়ির রোয়াকে রেখে দরজায় কড়া নাড়তেই একজন বয়স্ক ভদ্রলোক বেরিয়ে এলেন। কাকে চাই? আপনার এখানে কোনো ঘর খালি আছে? 1 মাস থাকবো। ভদ্রলোক আমার আপাদ মস্তক একবার দেখে নিয়ে বললেন, পুরো বাড়িটাই খালি আছে, আমি ওপরে থাকি, আপনি নিচে থাকবেন। 1 মাসের জন্য কিন্তু 10 টাকা ভাড়া দিতে হবে, পারবেন তো? আমি কোনো কথা না বলে 10টা টাকাই বের করে দিলাম। ভদ্রলোক টাকা 10টি অগ্রিম নিয়ে ঘর পরিষ্কার করে দিয়ে গেলেন। বিকেলে মন্দির ঘুরে কিছুটা ভালো ঘি, পেঁড়া ও চমচম কিনে ঘরে ফিরে এলাম। তখন সন্ধে হয়ে গেছে, কার্তিকের শেষ, অল্প অল্প শীতও পড়েছে তখন। ঘরে এসে তালা খুলেই তো অবাক, দেখলাম ঘরের ভেতর হ্যারিকেনটা কে যেন জেলে রেখে গেছে। পেরেকে দড়ি বেঁধে তাইতে আমার জামা কাপড় সব সাজিয়ে গুছিয়ে রেখেছে। আমি তো ভেবেই পেলাম না এরকমটা হলো কি করে, কেননা চাবি রইলো আমার কাছে, অথচ ঘরের কাজ করলো কে? বাড়ির মালিকের নাম গজেন বাবু। আমি তাকে ডাকলাম, গজেন বাবু, গজেন বাবু। দু তিনবার ডেকেও যখন কোনো সাড়া পেলাম না, তখন টর্চ জেলে ওপরে উঠেই দেখি ঘরে তালা দিয়ে একজন মধ্যবয়সী মহিলা নেমে আসছেন। গজেন বাবু আছেন? মহিলা আমার দিকে একবার তাকিয়ে দেখে কিছু না বলেই নেমে গেলেন। মনে মনে খুব রাগ হলো আমার। আচ্ছা অভদ্র তো। মেজাজটাও খিঁচড়ে গেল, কেননা এ ঘরে যখন কোনো দরজা নেই তখন নিশ্চয় ডুপ্লিকেট চাবি ব্যবহার করা হয়েছে। এতে অবশ্য আমার উপকারই হয়েছে, তবুও এই জিনিস কখনোই বরদাস্ত করা যায় না। আমি সে রাতে 2-4টে পরোটা তৈরি করে পেঁড়া চমচম খেয়ে অনেক রাত পর্যন্তই বই পড়ে ঘুমোতে গেলাম। ঘুম যখন ভাঙলো তখন সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠেই গজেনবাবুকে বাইরে কুয়োতলায় দাঁতন করতে দেখলাম। আমিও তাড়াতাড়ি দাঁত মাজার সরঞ্জাম নিয়ে বাইরে বেরিয়ে এলাম। গজেনবাবু একগাল হেসে বললেন, কি ভাইয়া, রাতে ঘুম হয়েছিল তো? আগে হ্যাঁ,
তারপর গতকালের কথাটা বললাম। শুনে গজেনবাবু একটু গম্ভীর হয়ে গেলেন। টাকা করে সবসময় নিজের কাছে রাখবেন। সন্ধ্যের পর জানালা দরজা বন্ধ করে দেবেন। কেউ কড়া মারলে দরজা খুলবেন না। এসব জায়গা ভালো জায়গা নয় তো। তাছাড়া রাত্রে আমি এখানে থাকি না, ওধারে আমার একটা বাড়ি আছে, সেইখানেই থাকি। তা না হয় হলো, কিন্তু আমার ঘরে আলোটা জ্বাললো কে? আপনার স্ত্রী? আমার স্ত্রী? তিনি তো অনেকদিন আগেই গত হয়েছেন। তাহলে ওই মহিলাকে? আপনি ভুল দেখেছেন, ওখানে কোনো মহিলা থাকেন না। এমন সময় হঠাৎ একটা ছাগলকে হ্যাট হ্যাট করে তাড়া দিতে দিতে আমার প্রশ্নটা সম্পূর্ণ এড়িয়ে কেটে পড়লেন গজেনবাবু। এরপর সারাদিনে যতবার গজেনবাবুর সঙ্গে দেখা হলো ততবারই তিনি আমাকে এড়িয়ে যেতে লাগলেন। আজ তাই ঠিক করলাম বেলাবেলি মানে সন্ধ্যের আগেই এখানে ফিরে এসে দাঁড়িয়ে দেখব কে কিভাবে ঘরে ঢোকে। তাই করলাম। সন্ধ্যের আগেই ফিরে এসে দূরে দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকিয়ে রইলাম। সন্ধ্যাটি যাই উত্তীর্ণ হলো অমনি দেখলাম আলো জ্বলে উঠল ঘরের ভেতর। ভয়ে কাঁটা দিয়ে উঠল গায়ে। চারদিক নিস্তব্ধ নিঝুম, কেউ কোথাও নেই। আমি টর্চের আলোয় পথ দেখে ঘরের দিকে যেতে লাগলাম। ঘরে যেতে গিয়ে তালা খুলেই যা দেখলাম তাইতে সারা শরীর রোমাঞ্চিত হয়ে গেল আমার। দেখলাম আমার এঁটো বাসনপত্রকে যেন মেজে ঝকঝকে করে রেখেছে, এলোমেলো বিছানা পরিপাটি করে সাজানো, আমার রাতের খাবারটা পর্যন্ত তৈরি করে রেখেছে। বুকের রক্ত হিম হয়ে গেল আমার। এ কোথায় এসে উঠেছি আমি? কাউকে যে ডাকবো ভয়ে গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। গজেনবাবুও সন্ধ্যের পর থাকেন না এখানে। কেন যে থাকেন না তা এবার বুঝতে পারলাম। শুধু বুঝতে পারলাম না ওই মহিলাটিকে। তবে কি? হতাশভাবে ধপ করে বসে পড়লাম বিছানায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সবে 6:30। চারদিক ঘন অন্ধকারে ঢাকা। এ রাতে কোথায় বা যাব? বসে বসেই মনস্থির করে ফেললাম আজকে রাত্রিটা যেমন করেই হোক এখানে কাটিয়ে কাল সকাল হলেই পালাবো এখান থেকে। কিন্তু সারাটা রাত এখানে যে কি করে কাটাবো তা ভেবে পেলাম না। অনেকক্ষণ বসে থেকে কোনো রকমে রাত 9টা করলাম। তারপর সঙ্গে আনা পেয়ারা চমচমগুলো খেয়ে নিলাম। যে রান্না তৈরি করা ছিল তাতে হাতই দিলাম না। এবার জল খেতে হবে। কিন্তু কলসি থেকে জল গড়াতে গিয়েই অবাক, এ কি জল কই? বাইরে যাওয়ার আগে জলপূর্ণ কলসি যে আমি নিজে হাতে বসিয়ে রেখে গেছিলাম। আমার সর্বাঙ্গ তখন নীল হয়ে উঠেছে। তার উপর ভয়ে এবং পেয়ারা চমচম খাওয়ার ফলে তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। কি আর করি, বাইরে কুয়োতলায় গিয়ে জল আনতে ভয় করছিল যদিও, তবুও যেতেই হবে। যেতে গিয়েই বাধা পেলাম। দরজা খুলতে গিয়ে দেখি দরজাটা বাইরে থেকে বন্ধ। অনেক টানাটানি করেও সেই বন্ধ দরজা কিছুতেই খুলতে পারলাম না। এমন সময় হঠাৎ দপদপিয়ে হ্যারিকেনটাও নিভে গেল। আমার গা দিয়ে কল কল করে ঘাম বেরোচ্ছে। ভয়ে ভয়ে আমি জোরে কাঁপা কাঁপা গলায় বললাম, কে তুমি? কে আমাকে এইভাবে ভয় দেখাচ্ছ? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তাছাড়া তুমি আমার অনেক কাজ এমনিই করে দিচ্ছ। তবে কেন এমন করছো আমার সঙ্গে? আমায় তুমি রক্ষা করো। হঠাৎ বাইরে কুয়োতলায় ঢিপ করে একটা শব্দ হলো। নিশ্চয়ই কেউ জল তুলতে এসেছে। অনেকে এই কুয়ো থেকে দিনের বেলায় জল নিতে আসে দেখেছি, কিন্তু রাতে কেউ আসে কিনা জানি না। কি করেই বা জানবো? সবে তো একটা দিন এসেছি মাত্র। তাড়াতাড়ি জানালা খুলে কুয়োতলায় তাকাতেই দেখলাম কুয়োর পাড়ে একটা হ্যারিকেন জ্বলছে। আর তারপরেই যা দেখলাম সে এক বীভৎস ব্যাপার। কুয়োতলায় বড় একটা গাছের ডালে সেই মহিলা গলায় দড়ি দিয়ে ঝুলছেন। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! জিভটা এক হাত বেরিয়ে এসেছে, মুখটা যন্ত্রণায় বিকৃত হয়ে গেছে, আর ঠেলে বেরিয়ে আসা বড় বড় চোখ দুটো এক দৃষ্টে তাকিয়ে আছে আমার দিকে।
আমি ভয়ে আর বিস্ময়ে জ্ঞান হারিয়ে ফেললাম। পরদিন সকালে যখন চোখ মেললাম তখন দেখলাম ঘর ভর্তি লোক। গজেনবাবু আমার মাথার কাছে বসে হাওয়া করছেন। আমি আস্তে আস্তে উঠে বসলাম, তারপর সবকিছু খুলে বললাম সকলকে। আমার বৃত্তান্ত শুনে প্রত্যেকেই বকাবকি করলেন গজেনবাবুকে। আমি তখন মালপত্র গুছিয়ে স্টেশনের দিকে রওনা দিলাম। আবার থাকে এখানে? লোকমুখে শুনলাম যে মহিলাকে আমি গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেছি, উনি গজেনবাবুর স্ত্রী। তার বর্তমানে গজেনবাবু দ্বিতীয়বার বিবাহ করায় ভদ্রমহিলা ওই গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন। মেসোমশাই, আমাদের একটা গল্প শোনান না, ভূতের গল্প। কিন্তু তোরা ভূতের গল্প শুনবি? না না, তোরা ভয় পাবি, ভূতের গল্প শুনতে হবে না। মেসোমশাই, আপনার ডাক্তারি জীবনের সেই বাতাসপুরের ঘটনাটা বলুন না। তোরা ভয় পাবি না তো? না না মেসোমশাই, আমরা ভয় পাবো না। তবে শোন, সেবার কলেরার মোড়কে বাতাসপুর গ্রামটা ধ্বংস হয়ে যাবার মতো হয়েছিল। সেকালে গ্রামে ঘরে এই রোগ একবার ঢুকলে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত। তখন শ্রাবণ মাস, সকাল থেকেই সেদিন প্রচন্ড দুর্যোগ চলেছে। সেই দুর্যোগে সারাদিন রোগী দেখে রাত্রিবেলা ক্লান্ত হয়ে ঘুমোচ্ছি, এমন সময় হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। কে? বাইরে থেকে কোনো প্রত্যুত্তর এলো না, তাই আবার জিজ্ঞেস করলাম, কে ডাকে? আমি সনাতন, একবার দরজাটা খুলুন না ডাক্তারবাবু। সনাতন বাতাসপুর থাকে। কাল ওর স্ত্রী কলেরায় মারা গেছে, কিন্তু এত রাতে সনাতন আবার এসেছে কেন? তবে কি আবার নতুন করে কারোর অসুখ করলো? এই অঞ্চলে ডাক্তার বলতে একা আমি, কিন্তু ভাগ্যের এমন পরিহাস যে এই মহামারীতে একটি রোগীরও প্রাণ আমি রক্ষা করতে পারিনি। সেজন্য কারো বাড়ি যেতে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। অথচ ডাক্তার হিসেবে রোগীর বাড়ি থেকে কল পেয়ে না গিয়েও থাকতে পারছি না। তাই ব্যর্থতা ডাকবার জন্য সম্পূর্ণ বিনা পয়সায় আমি চিকিৎসা চালাচ্ছি। আমি বিছানা থেকে উঠে এসে সনাতনকে দরজা খুলে দিতেই সনাতন অন্ধকারে বাইরে দাঁড়িয়ে হাউ হাউ করে কেঁদে উঠল। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবুকে বাঁচান। কি হলো সনাতন? কার কি হলো আবার? আমার এই একটি মাত্র ছেলে ডাক্তারবাবু, তারও হয়েছে। যেমন করেই হোক ওকে আপনি বাঁচান। বউটা গেছে, ছেলেটার মুখ চেয়ে মুখ ধরে বেঁচে আছি। ও চলে গেলে আমাকে আত্মহত্যা করতে হবে ডাক্তারবাবু, না হলে আমি পাগল হয়ে যাব। আমি সনাতনকে আশ্বাস দিয়ে আমার ডাক্তারের ব্যাগটা ওর হাতে দিলাম। ব্যাগ নিয়ে সনাতন বলল, আমি তাহলে এগোচ্ছি ডাক্তারবাবু, আপনি আসুন। ছেলেটা ঘরে একলা আছে। হ্যাঁ হ্যাঁ, যাও, আমি এক্ষুনি যাচ্ছি। সনাতন এগোলো। আমি চালাঘর থেকে আমার শীর্ণকায় ঘোড়াটাকে বের করে আনলাম। তারপর ছাতা মাথায় দিয়ে তার পিঠে চেপে টর্চের আলোয় পথ দেখে বাতাসপুরে চললাম। রাত তখন 1:30। দুর্যোগ খুব বেশি না হলেও ঝিমঝিম অনবরতই চলছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, গুড়গুড় করে মেঘও ডাকছে মাঝে মাঝে। আশাউড়া, বাবলা ও খেজুর গাছের গা ঘেঁষে আমি মেঠো পথে ঘোড়ায় চেপে চলেছি। কিছুটা পথ আসার পর হঠাৎ মনে হলো, তাই তো, সনাতন গেল কোথায়? ও আমার আগে গেলেও পায়ে হেঁটে গেছে, কিন্তু আমি চলেছি ঘোড়ায় চেপে। এতক্ষণে তো ওকে ধরে ফেলবার কথা।
যাই হোক, বাতাসপুরে ঢোকার মুখে একটা খাল আছে, সেই খালের ধারে এসে থামলাম আমি। সেইখানে একটা পিঠুলি গাছের গুঁড়িতে ঘোড়াটাকে বেঁধে রেখে একটা অপলকা সাঁকো পার হয়েও ওপারে গেলাম। খালের দুপাশে কালকাসুন্দেও বেড়াকলমির ঝোপ। সাঁকো পেরোতেই শুনতে পেলাম অন্ধকারে ঝোপের ভেতর থেকে কে যেন ডুবরে কেঁদে উঠল। গায়ের লোম খাড়া হয়ে উঠল আমার, শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল। এই যে সনাতনের বউ সৌদামিনীর গলা, যে সৌদামিনীকে আমি আমার ডাক্তারি বিদ্যা প্রয়োগ করেও বাঁচাতে পারিনি। কাল দুপুরে আমার চোখের সামনে সে মারা গেছে। গায়ের লোকেরা মুখাগ্নি করে কাল যাকে খালে ভাসিয়ে দিয়েছে, সেই সৌদামিনী ছেলের অসুখের জন্য হাহাকার করে উঠল কি করে? এমন সময় অপ্রত্যাশিতভাবে সনাতনের দেখা না পেলে হার্টফেলি করে ফেলতাম। সনাতন একটা হ্যারিকেন নিয়ে এগিয়ে এসে বলল, তাড়াতাড়ি পা চালিয়ে আসুন ডাক্তার বাবু, ছেলেটা কেমন করছে? আমি ভীত হয়ে বললাম, কিন্তু সনাতন, একটু আগে তোমার বউয়ের গলায় কে যেন। ওসবে কান দেবেন না ডাক্তার বাবু, ওরকম অনেক কান্না শুনতে পাবেন এবার থেকে। সারা গাঁ উজাড় হয়ে গেল, মানুষের আত্মাগুলো সব যাবে কোথায়? তাড়াতাড়ি আসুন। আমি মনে সাহস সঞ্চয় করে সনাতনের পিছু পিছু চললাম। কি জোরে জোরে হাঁটছে সনাতন। তারপর এক সময় সনাতনকেও দেখতে পেলাম না। দেখলাম শুধু হ্যারিকেনটাই মাঠের ওপর দিয়ে ভেসে ভেসে চলেছে। আমার তখনকার অবস্থার কথা বলে বোঝাবার নয়, আমি মন্ত্রমুগ্ধের মতো সেই আলোকের অনুসরণ করলাম। এক সময় আলোটাও মিলিয়ে গেল। আমি তখন সনাতনের ঘরের সামনে দাঁড়িয়ে আছি। ঘরটা অন্ধকার। ঘরের সামনে দাঁড়িয়ে ভয়ে ভয়ে কাঁপা গলায় ডাকলাম, সনাতন, সনাতন। কোনো সাড়া নেই। আবার ডাকলাম, সনাতন, সনাতন। আমার ডাক শুনতে পেয়ে আশেপাশের বাড়ি থেকে দু একজন আলো নিয়ে এগিয়ে এলো। কে, ডাক্তার বাবু নাকি? হ্যাঁ, সনাতন কোথায়? ওর ছেলের অসুখের খবর দিয়ে ডেকে আনলে আমাকে, অথচ ওকেই দেখতে পাচ্ছি না। পথের ঘটনার কথা অবশ্য বললাম না কাউকে। আমার কথা শুনে সকলে তো অবাক। সকলে বিস্মিত হয়ে বললে, সনাতন আপনাকে ডেকে নিয়ে এলো? হ্যাঁ, আমার ব্যাগটাও যে বয়ে আনলো সে। সে কি? এই তো সন্ধ্যার সময় খালের ধারে রেখে এলাম তাকে। এই প্রচন্ড দুর্যোগে সন্ধ্যাবেলায় অসুখে পড়ে শেষ হয়ে গেল বেচারা। আপনাকে একবার খবর দেওয়ারও সময় পেলাম না। তবে ওর ছেলের অসুখের কথা জানি না। চলুন তো দেখি। আমরা সকলে আলো নিয়ে ঘরে ঢুকতেই দেখলাম সনাতনের ছেলেটা বিছানাপত্র নোংরা করে শুয়ে শুয়ে কাতরাচ্ছে। আমার ব্যাগটা সযত্নে বসানো আছে ওর মাথার কাছে। আমি যতটা সম্ভব ওকে পরিষ্কার করে সেলাইন দিলাম, কিন্তু না, আমার এ চেষ্টাও বৃথা হলো। ঘন্টা খানেকের মধ্যেই মারা গেল ছেলেটা। সে রাত্রিটা ওই গ্রামের একজনদের বাড়ি কাটালাম আমি। পরদিন ভোরে সেই ভয়ঙ্কর রাতের কথাটা স্মরণ করে স্বগ্রামে ফিরে এসে চলে এলাম কলকাতায়। সেই থেকে আমি এখানেই প্র্যাকটিস করছি। বাতাসপুরের সঙ্গে আমার আর কোনো সম্পর্কই নেই।
আচমকা বদলির হুকুম এলো কলকাতা থেকে গয়া। মোটঘাট বেঁধে গয়া পৌঁছে দেখি প্ল্যাটফর্মে শুক্লাল দাঁড়িয়ে। শুক্লাল অফিসের কাছে অনেকবার কলকাতা এসেছে, এক অফিসেরই লোক, সেই সূত্রেই আলাপ। শুক্লাল বলল, আপনার জন্য একটা বাসার জোগাড় করে রেখেছি, শহরের একটু বাইরে, বেশ নিরিবিলি জায়গা, আপনার ভালোই লাগবে। শহর থেকে মাইল 2 দূর। বাড়িটা এক নজরে ভালোই লাগলো। একতলা, চারদিকে বাগান, মানে একসময় বাগান ছিল, এখন আগাছার জন্য কিছুটা জঙ্গলের চেহারা নিয়েছে। দুখানা ঘর, একটা বসবার আর একটা শোবার, এছাড়া ছোট একটা রান্নাঘর। শুক্লাল বাড়ির মধ্যে ঢুকে দুদিকে জানালাগুলো খুলে দিল। শীতের অল্প ঠান্ডা বাতাস বেশ ভালোই লাগলো। চারপাশে বাড়ি না থাকায় অনেক দূর পর্যন্ত দেখা গেল উঁচু নিচু মাঠ, গাছপালা, ঝোপঝাড়। রান্নার ঘরে ঢুকে শুক্লাল বলল, পিছনের এ জানালা খুলবেন না। কেন? এদিক দিয়ে তো আর বাতাস আসবে না, কি দরকার খুলে? আর কিছু বললাম না, জিনিসপত্র গোছাতে আরম্ভ করলাম। শুক্লালই দুলারির মাকে জোগাড় করে দিল, রান্না বান্না থেকে ঝাড় দেওয়া, কাপড় কাচা সবকিছুই করবে। দিন তিনেক পর দুলারির মাকে জিজ্ঞেস করলাম, শুক্লাল বাবু রান্নাঘরের জানালাটা খুলতে বারণ করেছে কেন বলতো? দুলারির মা অনেকক্ষণ ধরে আমার দিকে চেয়ে রইল, দৃষ্টিতে কৌতূহল আর বিস্ময়। তারপর বলল, ও জানালাটা নাই খুললেন বাবু? কিন্তু কেন? রান্নাঘরের জানালা তো, খাবার জিনিস থাকে, যদি ধুলোবালি পড়ে কিংবা কুকুর বেড়াল ঢুকে পড়ে। অবশ্য জানালার কোনো গরাদ নেই, ছোটখাটো জন্তু জানোয়ার ঢুকে পড়া মোটেই বিচিত্র নয়। তবু আমার মনে হলো আসল কথাটা যেন দুলারির মা চেপে যাচ্ছে। কি হতে পারে রান্নাঘরের জানালাটা খুললে? ছুটির দিন, অনেক বেলা পর্যন্ত ঘুমোলাম। ঘুম থেকে উঠে দেখলাম দুলারির মা টেবিলের ওপর চায়ের কাপ রেখে গেছে রোজকার মতন। চা খাওয়া হতেই দুলারির মা এসে দাঁড়ালো। বাবু দরজাটা বন্ধ করে দিন, বাজারে যাব। দরজাটা বন্ধ করে মুখ হাত ধুয়ে রান্নাঘরের চৌকাঠে গিয়ে দাঁড়ালাম। আর দাঁড়াবার সঙ্গে সঙ্গে চোখ গিয়ে পড়ল পিছনের জানালার ওপর। বাইরে এলোমেলো শীতের হাওয়া বইছে, বন্ধ জানালাটা সেই হাওয়ায় থরথর করে কাঁপছে। ঠিক মনে হলো যেন বলছে, আমাকে খুলে দাও, আমাকে খুলে দাও। খুলতে গিয়েও দাঁড়িয়ে পড়লাম। সবাই যখন বারণ করছে তখন কি দরকার জানালাটা খুলে? কিন্তু সঙ্গে সঙ্গে ছেলে মানুষই ভয়টা দূর করে সজোরে জানালায় ধাক্কা দিলাম। জানালা খুলল না। অনেকদিন না খোলার জন্য এঁটে গিয়েছে। আমারও জেদ চেপে গেল। প্রাণপণ শক্তিতে জানালাটা খুলবার চেষ্টা করতে লাগলাম। বার চারেক ধাক্কা দেওয়ার পরে জানালাটা খুব শব্দ করে খুলে গেল। খোলার সঙ্গেই আশ্চর্য এক কাণ্ড,
বাইরে থেকে গরম একটা হাওয়ার ঝলক ঘরের মধ্যে এসে ঢুকলো। কেন এমন হলো? অন্য জানালা দিয়ে বেশ ঠান্ডা হাওয়া আসছে, শীতের স্বাভাবিক হাওয়া। তবে কি অনেকদিন বন্ধ থাকার জন্য হাওয়াটা এরকম গরম? ঠিক বুঝতে পারলাম না। এগিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। কি আছে বাইরে যার জন্য এ জানালাটা খোলা নিষেধ ছিল? এদিক ওদিক দেখতে দেখতেই নজরে পড়ল কাছেই একটা ঝাঁকড়া গাছের নিচে একটা কবর। কবরের সাইজ দেখে মনে হলো ছোট বয়সের কেউ শুয়ে আছে। কবরের মাথার কাছে একটা সাদা রঙের ক্রস। এই ব্যাপার, এরই জন্য এত কাণ্ড। শুক্লাল আর দুলারির মা কি মনে করেছিল খবর দেখে আমি ভয় পাবো, তাই জানালাটা খুলতে মানা করেছিল। তাছাড়া আর কি হতে পারে? আর তো কিছু চোখে পড়ছে না। বাবু বুঝি ঘুমিয়ে পড়েছিলেন? অনেকক্ষণ দরজা ঠেলছি। আমি কোনো উত্তর না দিয়ে শোবার ঘরে চলে এলাম। একটু পরেই রান্নাঘর থেকে দুলালির মায়ের চিৎকার কানে এলো। এ কি, এ জানালা কে খুললে? সর্বনাশ, এ এমন কাজ কে করলে? রান্নাঘরে গিয়েই অবাক হয়ে গেলাম। বাজারের জিনিস চারদিকে ছড়ানো। দুলালির মায়ের এলোমেলো বেশ, খোলা চুল, লাল দুটি চোখ, চিৎকার করে চলেছে। কি হলো? সরো, আমি জানালা বন্ধ করে দিচ্ছি। এগিয়ে গিয়ে জানালাটা বন্ধ করার চেষ্টা করলাম, প্রথমে এক হাত দিয়ে, তারপর দু হাতে, কিন্তু কিছুতেই বন্ধ করতে পারলাম না। মনে হলো জানালার পাল্লাটা যেন কাঠের নয়, নিরেট পাথরের তৈরি। এক চুল সরানো গেল না। ও আর বন্ধ হবে না, আমি ঠিক জানি বাবু, সর্বনাশ একটা হবেই। দুলারির মা হাউ মাউ করে চেঁচিয়ে উঠল। সজোরে তাকে একটা ধমক দিলাম। আহ, কি হচ্ছে কি? চুপ করো। জানালার কবজাটা শক্ত হয়ে গিয়েছে, কাল মিস্ত্রি ডেকে ঠিক করে নিলেই হবে। সেই রাত্রেই আমার খাবার ঢাকা দিয়ে দুলারির মা রোজকার মতন চলে গিয়েছে। আমি বাইরের ঘরে বসে অফিসের কাজ করছিলাম। ঘড়ির দিকে নজর পড়তেই উঠে পড়লাম, খাবার সময় হয়েছে। রান্নাঘরের কাছে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম। খাবারের ঢাকা খোলা, থালার কাছে বছর ছয়েকের এক শিশু, ধবধবে গায়ের রং, এক মাথা কোংড়ানো সোনালি চুল, নীল দুটি চোখ। শিশুটি দাঁড়িয়ে নেই, অনবরত থালাটা চারপাশে ঘুরছে। হাত দিয়ে চোখ দুটো রগড়ে নিলাম। ভুল দেখছি না তো? ঘরের মধ্যে শিশু আসবে কি করে? না, সেই এক দৃশ্য। শিশুটি ঘুরপাক খাচ্ছে খুব ধীর পায়ে। একটু পরেই শিশুটি থেমে গেল, মুখ তুলে দেখলো আমার দিকে। নীল দুটি চোখের অদ্ভুত দৃষ্টি। আমার সারা দেহ যেন হিমের স্পর্শে অসাড় হয়ে গেল। শিশুটি পিছন ফিরে রান্নাঘরের দিকে চলতে শুরু করলো। আমি সাহস করে তার দিকে চলতে শুরু করলাম। ঠিক জানালার কাছে যেতেই অসহ্য একটা গরম হাওয়া। বাড়িতে আগুন লাগলে যেমন গরম তাপ লাগে, অবিকল সেই রকম। একটা ধোঁয়ার কুণ্ডলী, তারপর শিশুটিকে দেখতে পেলাম না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সন্দেহ হলো, সবই হয়তো আমার মনের ভ্রম। ছোট একটা কবর দেখে শিশুটিকে কল্পনা করেছি, সেই কল্পনার রূপই দেখেছি চোখের সামনে। খেতে বসতে গিয়েই থেমে গেলাম। থালার চারপাশ ঘিরে ছোট ছোট পায়ের চিহ্ন। দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল, বাইরে মাঠে জল জমেছে। শিশুটি বুঝি সেই জল পার হয়ে এসেছে।
খাবারে হাত দিতে পারলাম না। তাহলে এ তো আমার মনের ভুল নয়, শিশুটি সত্যিই এসেছিল। এই প্রথম মনে হলো পিছনের জানালাটা না খুললেই ভালো করতাম। কাল মিস্ত্রি ডেকে জানালাটা আগে বন্ধ করতে হবে। অনেকক্ষণ শোবার ঘরে পায়চারি করলাম, মাথাটা গরম হয়ে রয়েছে, এখন শুলেও ঘুম আসবে না। বেশ কিছুক্ষণ পরে আবার রান্নাঘরে গেলাম, ভালো করে দেখলাম কোথাও কোনো পায়ের চিহ্ন নেই। অবশ্য জলের দাগ এতক্ষণ থাকবার কথা নয়, তবু খাবার কোনো ইচ্ছে করলো না। এক সময়ে বাতি নিভিয়ে শুয়ে পড়লাম। সহজে ঘুম এলো না, এপাশ ওপাশ করতে লাগলাম। রাত তখন কটা জানি না। গলায় খুব ঠান্ডা একটা স্পর্শ পেয়ে চমকে জেগে উঠলাম। চাঁদের আলো এসে বিছানার উপর পড়েছে, কোথাও কোনো অস্পষ্টতা নেই। সেই শিশুটি এক হাত দিয়ে আমার গলা আঁকড়ে ধরে পাশে শুয়ে রয়েছে। সবলে শিশুটিকে সরিয়ে দিতে চাইলাম, পারলাম না। এইটুকু শিশুর কি অসীম শক্তি! হঠাৎ দেখতে দেখতে আশ্চর্য রূপান্তর ঘটল। শিশুর দেহের মাংস আস্তে আস্তে মিলিয়ে গেল, পরিবর্তে একটা কঙ্কাল বিছানায় শুয়ে। একভাবে হাত দিয়ে আমার গলা বেষ্টন করে রয়েছে হাড়ের দৃঢ় বাঁধন। আবার সেই আগুনের হলকা, মনে হলো সেই তাতে আমার মাংস বুঝি গলে গলে পড়বে, আমিও কঙ্কালে পরিণত হব। জ্ঞান হতে দেখলাম বিছানায় শুয়ে আছি, পাশে শুকলাল আর একজন ডাক্তার, একটু দূরে দুলারির মা দাঁড়িয়ে। শুনলাম পরের দিন সকালে বাড়ির মধ্যে না পেয়ে খুঁজতে খুঁজতে দুলারির মা আমাকে পিছনের মাঠে পেয়েছে। সেই ছোট কবরটার পাশে শুয়েছিলাম। কখন কিভাবে সেখানে গিয়েছি আমি নিজেও জানি না।